প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হিসাব বিজ্ঞান বিভাগের হিসাব বিজ্ঞান বিষয়ের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের আর্থিক বিবরণী নিয়ে আজকে আলোচনা করব। বিগত ক্লাসে তোমরা এক মালিকানা ব্যবসায়ের সেবামূলক ব্যবসায়ের হিসাব কিভাবে রাখতে হয় সে বিষয়ে কৌশলগুলো জেনেছ। আমরা আজকে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ সম্বন্ধে জানব। তো চলো সামনের দিকে এগিয়ে দেখি। আমি শফিকুল ইসলাম দুলাল, education.bt123 অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আজ এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণী, বিশেষ করে ক্রয় বিক্রয়কারী যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর আর্থিক বিবরণী সম্বন্ধে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আজকের ক্লাস থেকে আর্থিক বিবরণীর যে ধাপগুলো রয়েছে তার মধ্যে প্রথমত বিশদ আয় বিবরণী সম্বন্ধে আলোচনা করব। বিশদ আয় বিবরণীর যে ধাপগুলো আছে সেই ধাপগুলো সম্বন্ধে জানব এবং কোন ধাপে কোন লেনদেনগুলো যায় সেগুলো আমরা গাণিতিক সমস্যার সমাধানে কিভাবে ব্যবহার করব, তার স কি বা কি, বিভিন্ন ধরনের মুনাফা কিভাবে নির্ণয় করা হয় তা আমরা সহজেই জেনে নিতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেনাবেচামূলক ব্যবসা প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী রয়েছে তিনটি ধাপ। প্রথম ধাপে বিক্রয়লব্ধ আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা মোট মুনাফা বের করব। তোমরা জানো যে কোনো একটা প্রতিষ্ঠান বিক্রয় করে যে আয় অর্জন করে আর যেই দ্রব্যটা বিক্রয় করা হলো সেই দ্রব্যটা অর্জন করতে যে ব্যয় হয় সেটা বিক্রিত পণ্যের ব্যয়। এই আয় থেকে ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা অর্জিত হয়, সেই মোট মুনাফাটা আমরা অর্জন করা শিখব। দ্বিতীয় ধাপে মোট মুনাফা থেকে ব্যবসায়ের পরিচালন ব্যয় বাদ দিয়ে আমরা পরিচালন মুনাফা নির্ণয় করব। আর তৃতীয় ধাপে অন্যান্য যে আয় আছে সেই আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে উদ্ধৃত হবে সেটি আমরা পরিচালন মুনাফার সাথে সমন্বয় করে নিট মুনাফা নির্ণয় করতে শিখব। এই হচ্ছে আমাদের তিনটি ধাপ। তো প্রথমে আমাদের জেনে নেওয়া যাক পরিচালন আয় কোনগুলো। অর্থাৎ আমি বলেছি যে বিক্রয় থেকে আয় হচ্ছে পরিচালন আয়, যেহেতু এটা ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠান। তো বিক্রয় বিভিন্ন ধরনের পণ্য ও সেবা বিক্রয় করা হয়। আমরা এখানে পণ্য দ্রব্য বিক্রয়ের কথাই বলছি। তো এখানে আসলে ব্যাখ্যা করার খুব বেশি কিছু নেই। যে ধরনের প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানে যে পণ্য বিক্রয় হয় সেই পণ্য বিক্রি করে যায় হয় সেটাই এখানে পণ্য বিক্রয়। আর আমরা এখানে বিশদ আয় বিবরণীতে প্রথম ধাপে সাধারণত এই নিট বিক্রয় নির্ণয় করব। আর নিট বিক্রয় বলতে এখানে বোঝানো হচ্ছে যে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিব, আর যদি বিক্রয় সংক্রান্ত বাদটা থাকে সেটা বাদ দিব, তাহলে আমরা নিট বিক্রয় পেয়ে যাব। এটা হচ্ছে বিশদ আয় বিবরণী, একেবারে শুরুর দিকে বসবে। আর এরপরের ধাপে আসবে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ যে পণ্যটা আমরা বিক্রয় করলাম সেই পণ্যটা কিনে আনতে কি ধরনের ব্যয় হয়েছে সেটা বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ এই ধাপে যাবে প্রারম্ভিক মজুত পণ্য, পণ্য ক্রয়। ক্রয় বলতে এখানে আসলে নিট ক্রয় হবে, অর্থাৎ ঠিক নিট বিক্রয়ের মতোই পণ্য ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় এসে যোগ হবে। আবার পণ্য যদি ক্রয় সংক্রান্ত বার্তা থেকে বিয়োগ হবে, ক্রয় ফেরত থাকলে বিয়োগ হবে, আবার পণ্য উত্তোলন থাকলে সেটা বিয়োগ হবে। আবার ব্যবসায়ের প্রচার প্রচারণার কাজে যদি পণ্য বিতরণ করা হয় সেটিও কিন্তু এখানে বিয়োগ হবে। অর্থাৎ নিট যে ক্রয় সেটা এখানে বসবে। আর ক্রয়ের সাথে আরও কিছু আনুষঙ্গিক ব্যয় আছে, যেমন ক্রয় পরিবহন সেটি বসবে, মজুরি বসবে, আমদানি শুল্ক বসবে, জাহাজ ভাড়া বসবে, ডক চার্জ,
কারখানার ভাড়া ও বিদ্যুৎ খরচ, জ্বালানি খরচ, এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ, এগুলোকে বলা হয়। এই প্রত্যক্ষ খরচগুলো আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয় বসবে। এখানে সাধারণত ক্রয়, উৎপাদন এবং আমদানি সংক্রান্ত যে ব্যয়, সেগুলো এই ধাপে বসে। এগুলোই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিক্রিত পণ্যের যে ছক দেখতে পাচ্ছি, আমি এতক্ষণ যে ব্যয়গুলো উল্লেখ করলাম সেগুলো দিয়েই দেখো সাজানো হয়েছে। তা আমরা যে ব্যয়গুলো বললাম, যে প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো যোগ করে যে যোগফলটা হবে, তার থেকে কিন্তু আবার সমাপনী মজুদ পণ্য বিয়োগ দিতে হবে। তাহলেই আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছি বিশদ আয় বিবরণীর প্রথম ধাপে আমরা মোট মুনাফা নির্ণয় করি। তো একটু আগের স্লাইডগুলোতে আমরা আলোচনা করেছি যে নিট বিক্রয় কিভাবে নির্ণয় হয়, তারপর বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় হয়। এই দুটোর পার্থক্য, অর্থাৎ নিট বিক্রয় থেকে নিট বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যে উদ্বৃত্ত পাওয়া যাবে, সেটি হচ্ছে আসলে আমাদের মোট মুনাফা। কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা সহজ না? হ্যাঁ, আমি আশা করি তোমাদের মনে একটু ভয় থাকবে না, খুব সহজেই বিষয়টা বুঝতে পারবে। শুধু একটু মনোযোগ দিয়ে শুনবে, তাহলেই অবশ্য তোমরা অঙ্কগুলো পারবে। এরপরে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করা হয়। আমি শুরুতেই বলেছি যে বিশদ আয় বিবরণীর 3টা ধাপ আছে। প্রথম ধাপ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। দ্বিতীয় ধাপে শুরুতেই বসবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় বলতে আসলে ব্যবসা পরিচালনা করতে যে ব্যয়গুলো হয়, এখানে অফিস সংক্রান্ত এবং প্রশাসনিক যে ব্যয়গুলো হয়, সেগুলোকে পরোক্ষ ব্যয় বলা হয়। এই পরোক্ষ ব্যয় মূলত পরিচালন ব্যয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা এতক্ষণ মোট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু দেখেছো যে ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো কোনটা, আর এখানে আমরা দেখব যে বিক্রয় সংক্রান্ত ব্যয় এবং অফিস চালানোর যে ব্যয়, সেইগুলো কিন্তু আমরা পরিচালন ব্যয় বসাবো। যেমন বিক্রয় পরিবহন, বেতন। বেতন তো তোমরা জানো অফিস কর্মচারীদের দেওয়া হয়। অফিসের ভাড়া, অফিসের বিদ্যুৎ খরচ, বার্তা প্রদান, ডাক ও তার অর্থাৎ টেলিফোন, টেলিগ্রাফ, ফ্যাক্স ইত্যাদি। বিজ্ঞাপন, তোমরা জানো যে আমরা কিনতে কিন্তু ব্যয় করি না, বিক্রি করার সময় বিজ্ঞাপন দিয়ে থাকি, কাজে এটাও সাধারণত বিক্রয় সংক্রান্ত ব্যয়। মণিহারি, প্যাকিং খরচ, বিমা খরচ, নতুন অনাদায় পাওনা সংস্কৃতি। অনাদায় পাওনা বিষয়টা তোমাদের কাছে অনেক সময় জটিল লাগতে পারে, যে আসলে আমরা যাদের কাছে বাকিতে বিক্রি করি, সেই বাকিতে বিক্রয় করা পণ্যের বকেয়াটা অনেক সময় আদায় করতে গিয়ে আমাদের কিছু টাকা দেখা যায় যে আর আদায় হয় না, সেটি হচ্ছে অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনা আমরা এই পরিচালন ব্যয়ের মধ্যে বসাবো। তারপর রয়েছে ভ্রমণ খরচ, স্থায়ী সম্পদের অপচয়, ইজারা সম্পদের অবলোপন, সুনামের অবলোপন, স্থায়ী সম্পদের মেরামত, কমিশন প্রদান, এগুলোও বসবে পরিচালন ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পারলে যে পরিচালন ব্যয় কোন ব্যয়গুলো যায়? হ্যাঁ, আমরা এখন ছকে সেই ব্যয়গুলো কিভাবে বসাবো এসব দেখে নেওয়া যাক। ছকে এতক্ষণ আমি যে ব্যয়গুলো বললাম সেগুলো কিন্তু এই ছকে দেওয়া আছে। ছকটা এক নজর দেখে নাও। আমরা প্রথম ধাপে মোট মুনাফা নির্ণয় করেছিলাম। সেই মোট মুনাফা থেকে এখন পরিচালন ব্যয়ের যে আইটেমগুলো বললাম, সেই আইটেমগুলোর যোগফল বাদ দেব, তাহলে আমরা পেয়ে যাব পরিচালন মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিচালন মুনাফার পরে যে ধাপটা পাব, সেখানে আমাদের দুটো অংশ আছে। একটা আছে অন্যান্য আয় এবং আরেকটা ধাপে রয়েছে অন্যান্য ব্যয়। তো অন্যান্য আয়ে রয়েছে যে পরিচালন আয় ছাড়াও আরো কিছু আয় ব্যবসায় আসে, যেমন সেগুলো ব্যবসা পরিচালনার সাথে মানে সরাসরি পরিশ্রম করে অর্জন করতে হয় না। যেমন মনে করো তোমার বিনিয়োজিত অর্থ, অর্থাৎ ব্যাংকে টাকা জমা রেখেছ, আপনি সুদ আসবে। এটা ব্যবসায়িক স্বাভাবিক পরিচালনা কার্যক্রমের দ্বারা অর্জিত হয় না। এটা অনেকটা বলা যায় যে পরিশ্রম ছাড়াই অর্জন হয়ে যায়। এই ধরনের আয় হচ্ছে অন্যান্য আয়। যেমন স্থায়ী সম্পদ বিক্রি করে যে মুনাফা হবে, বিনিয়োগের সুদ পাওয়া যাবে, প্রদত্ত ঋণের সুদ, উত্তোলনের সুদ, ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ সালামি,
উপভাড়া বা ভাড়া আয়, প্রাপ্ত লভ্যাংশ এবং প্রাপ্ত কমিশন, এই আয়গুলোকে আমরা সাধারণত অন্যান্য আয় বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আয়গুলো থেকে আমরা অন্যান্য ব্যয় এখন বাদ দিব। এসব জেনে নেওয়া যাক অন্যান্য ব্যয় কোনগুলো। স্থায়ী সম্পদ বিক্রয় হতে যদি ক্ষতি হয়, স্থায়ী সম্পদ বিক্রয় করতে গিয়ে অনেক সময় ক্ষতি হয়ে যায়, সেটা ঋণ বা ঋণের সুদ, ঋণপত্রের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, শিক্ষানবিশ ভাতা, চুরি বা অন্যান্য জনিত ক্ষতি, যেমন আগুনে বিনষ্ট পণ্য অথবা ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাতে যদি কোনো পণ্য ক্ষতি হয়, সেটা কিন্তু এই অন্যান্য ব্যয়ে যাবে। তারপর ক্যাশ বাক্স থেকে অনেক সময় টাকা চুরি যায়, এইগুলো কিন্তু আমরা অন্যান্য ব্যয়ে বসাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো এই আয় ব্যয়গুলো আমরা বিশদ আয় বিবরণী এই ছকে এভাবে বসাবো। অর্থাৎ এতক্ষণ আমি যে আয় এবং ব্যয়গুলো বললাম, সেই আয় এবং ব্যয় কিন্তু এখানে বসিয়ে ছকটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা অন্যান্য আয়ের যোগফল থেকে অন্যান্য ব্যয়ের যোগফলটা বিয়োগ করব। এই আয়ের এবং ব্যয়ের ফলাফলের মধ্যে আয় যদি বড় হয়, তাহলে আমরা লাস্টের ঘরে আয়ের উদ্ধৃতটা পাবো। এটা মোট পরিচালন মুনাফার সাথে যোগ করলেই আমরা নিট মুনাফা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ আলোচনা শুনলে কঠিন লেগেছে কি? আমি মনে করি তোমরা হচ্ছ অনেক ভালো স্টুডেন্ট এবং সবাই এই বিষয়গুলো খুব সহজে বুঝেছ। আর আমি জটিল করে কিছু বলার চেষ্টা করি নাই। তো কিন্তু এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছ কি? কেমন শিখলে? এসো একটু মূল্যায়ন করা যাক, দেখি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা। আমি জানি তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছ এবং উত্তর দিতে পারবে। তো যেহেতু এখানে ইন্টারাকশনের সুযোগ নাই, তোমরা উত্তর সরাসরি আমাকে বলে শোনাতে পারছো না, কাজে আমি উত্তরগুলো একটু সাজিয়ে নিয়েছি। উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। বিশদ আয় বিবরণীকে কয়টি ধাপে সাজিয়ে প্রস্তুত করা যায়? তোমরা এর আগে শুনেছ এটি 3টি ধাপে। আমদানি শুল্ক, ডক চার্জ, জলযান ভাড়া, এগুলো কোন জাতীয় খরচ? এটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বাট্টা প্রদান, কমিশন প্রদান, ব্যাংক চার্জ, এগুলো কোন জাতীয় ব্যয়? এগুলো হচ্ছে পরিচালন ব্যয়। শিক্ষানবিশ সেলামি, প্রাপ্ত লভ্যাংশ, এগুলো কোন জাতীয় আয়? এগুলো হচ্ছে অন্যান্য আয়। তো আমরা আজকের ক্লাসটা কেমন বুঝলাম? এখন যদি আমাদের কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে দেওয়া হয়, আমরা নির্দিষ্ট ছকে এই এন্ট্রিগুলো বসিয়ে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি তোমরা অবশ্যই পারবে। তো আজকে ক্লাসটা কেমন এনজয় করলে? আশা করি পরের ধাপগুলোর জন্য পরের ক্লাসগুলো তোমাদের সঙ্গে পাবো। তো আজকের ক্লাসে এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।